প্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই অনলাইন ক্লাসে। আজকে তোমাদের যুক্তিবিদ্যা প্রথম পত্রের উপর ক্লাস অনুষ্ঠিত হবে। আজকের ক্লাসে আমি তোমাদের সাথে আছি অনুপ কুমার দত্ত, প্রভাষক দর্শন বিভাগ, সরকারি MM কলেজ, যশোর। তো আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম যুক্তিবিদ্যা ও নীতিবিদ্যার মধ্যকার সম্পর্ক। এখন যুক্তিবিদ্যা ও নীতিবিদ্যার মধ্যকার সম্পর্ক আলোচনার শুরুতেই গত ক্লাসে আমি যুক্তিবিদ্যা কি, নীতিবিদ্যা কি এবং এর সাথে সাথে যুক্তিবিদ্যা এবং নীতিবিদ্যার সম্পর্কে সংক্ষেপে আমি আলোচনা করেছি, এদের সংজ্ঞা দিয়েছি। পাশাপাশি যুক্তিবিদ্যা এবং নীতিবিদ্যা কোন কোন দিক দিয়ে এটা একে অন্যের সাথে সাদৃশ্য বা মিল রয়েছে সেগুলো নিয়েও গত ক্লাসে আলোচনা করেছি। আজকে আমি আমার আলোচনার যুক্তিবিদ্যা ও নীতিবিদ্যার সম্পর্ক বিশ্লেষণ করতে গিয়ে বাকি যে অংশটুকু রয়েছে সেই বাকি অংশটুকু নিয়ে আজকে আমি আমার আলোচনা শুরু করতে যাচ্ছি। তো গত ক্লাসে আমি যুক্তিবিদ্যা ও নীতিবিদ্যার সাদৃশ্য বা মিল পর্যন্ত শিখিয়েছিলাম তোমাদের কাছে এই বিষয় নিয়ে, তাদের যে মিল, এই মিলটুকু নিয়ে আমি আলোচনা করেছিলাম। এখন আমরা ওখানে আলোচনা শেষ করেছিলাম। এখন আমি আজকে বাকি যে অংশ, যে যুক্তিবিদ্যা ও নীতিবিদ্যার মধ্যে যে পার্থক্যগুলো রয়েছে সেই পার্থক্যগুলো নিয়ে আজকের ক্লাসে আমি আলোচনা করছি। তো দেখো, আমি এখানে বোর্ডে বেশ কিছু লিখেছি। নীতিবিদ্যা, যুক্তিবিদ্যা। নীতিবিদ্যা এবং যুক্তিবিদ্যার মধ্যে যেমন মিল রয়েছে, আবার আমরা যদি এদের প্রকৃত সম্পর্ক বিশ্লেষণ করতে যাই, এদের স্বরূপ, উৎপত্তি, তারপরে এদের আলোচনার পরিসর, এইসব আলোচনার বিষয়বস্তু, এইসব বিষয়গুলো নিয়ে যখনই আমরা আলোচনা করতে যাব তখন তাদের এই আলোচনার মধ্যেও বেশ কিছু এইসব বিষয়গুলোর মধ্যে বেশ কিছু পার্থক্য আমরা খেয়াল করি। এখন আমরা সেই পার্থক্যগুলো নিয়ে তোমাদের কাছে আলোচনা করছি। নীতিবিদ্যার সংজ্ঞা হিসেবে কি বলা হয়? নীতিবিদ্যা বলতেই আমরা বুঝি, বা আমরা গত ক্লাসে আমরা শিখেছি যে নীতিবিদ্যা হচ্ছে কি? নীতি সম্পর্কিত বিদ্যা, সংক্ষেপে এতটুকু বলাই যায়। নীতিবিদ্যার যদি আমরা প্রকৃত সংজ্ঞা বিশ্লেষণ করি তাহলে যে সংজ্ঞাটি অধিক গ্রহণযোগ্য হিসেবে বলা হয়ে থাকে বা স্বীকার করা হয়ে থাকে, সেই সংজ্ঞাটি হচ্ছে নীতিবিদ্যা সমাজে বসবাসকারী মানুষের ঐচ্ছিক আচরণের ভালো মন্দ, ন্যায়ত্ব, অন্যায়ত্ব, ঔচিত্য, অনুচিত্য, এগুলো একটা নৈতিক আদর্শের ভিত্তিতে, নৈতিক আদর্শের মানদণ্ডের নিরিখে কি করা হয়? বিশ্লেষণ করা হয়ে থাকে। আর যুক্তিবিদ্যা কি? যুক্তিবিদ্যাকে বলা হয় চিন্তার বিজ্ঞান। যুক্তিবিদ্যাকে কি বলা হয়? চিন্তার বিজ্ঞান বা বিশুদ্ধ চিন্তার বিজ্ঞান। যুক্তিবিদ্যা আমাদের যে চিন্তা, এই চিন্তা সম্পর্কে বিজ্ঞান বলা হয়। আমাদের বিভিন্ন ধরনের অনুমান, এই অনুমানগুলোর থেকে আমরা দৈনন্দিন জীবনে যে সিদ্ধান্তগুলো গ্রহণ করতে হয় আমাদের বেশ কিছু, প্রত্যেক মুহূর্তে, প্রতিনিয়ত, শুধুমাত্র মানুষের স্বাভাবিক জীবনযাপনের ক্ষেত্রেও নয়, আমাদের যাপিত জীবনের পাশাপাশি বিভিন্ন ধরনের বিজ্ঞানী, তারপরে বিজ্ঞানীদের তাদের বিভিন্ন গবেষণা, তাদের গবেষণাগারে বিভিন্ন ধরনের যে গবেষণা কার্যক্রমের অংশ হিসেবে তারা যে সিদ্ধান্তগুলো গ্রহণ করে থাকে, এইসব সিদ্ধান্তগুলো করার ক্ষেত্রে যেমন তাদেরকে কি করতে হয়? অনুমানের উপর ভিত্তি করে অনেক সময় অনেক সিদ্ধান্ত নিতে হয়। আবার দেখা যাচ্ছে বিভিন্ন প্রকৌশলী, তারপর বিভিন্ন ধরনের
আহ, যারা রিসার্চার বা গবেষক আছে তাদেরকেও অনেক সময় তাদের চিন্তা ভিত্তিতে, তাদের অনুমানের ভিত্তিতে যুক্তির মাধ্যমে কোনো একটা যৌক্তিক সিদ্ধান্ত নিতে হয়। আর এই বিশুদ্ধ চিন্তা নিয়েই যে বিষয়টি আলোচনা করে থাকে সেটি হচ্ছে যুক্তিবিদ্যা। এখন নীতিবিদ্যা ঐচ্ছিক আচরণের ন্যায় অন্যায় নিয়ে আলোচনা করে। এখন এটা কিন্তু নীতিবিদ্যা যে আচরণ, যে বিষয়টা নিয়ে নীতিবিদ্যার আলোচনা কি হয়ে থাকে, পরিচালিত হয়ে থাকে, সেই আলোচনার পরিসর সেটা কিন্তু মানুষের আভ্যন্তরীণ আচরণ না, বাহ্যিক আচরণ, মানুষের ওই ঐচ্ছিক আচরণের ভালো মন্দ ন্যায় অন্যায় নিয়ে আলোচনা করে থাকে। আর অন্যদিকে যুক্তিবিদ্যার আলোচনা মূলত অনুমান এবং যুক্তি নিয়েই আলোচনা করা হয়ে থাকে। কেননা মানুষ যেসব চিন্তা করে থাকে, যুক্তিবিদ্যাকে চিন্তার বিজ্ঞান বলা হয়, মানুষ বিভিন্ন বিষয় নিয়ে চিন্তা ভাবনা করে থাকে। আর এই চিন্তা ভাবনাগুলো এগুলোকে যখন মানুষ ভাষায় প্রকাশ করে তখনই সেটি হয়ে যায় অনুমান। আর এই অনুমানকে যখন ভাষায় প্রকাশ করা হয় তখন সেটি হয়ে যায় যুক্তি। আর এই অনুমান এবং যুক্তি নিয়েই যুক্তিবিদ্যার আলোচনার পরিধি বা বিস্তার। এখন নীতিবিদ্যা কি করা হয়ে থাকে, নীতিবিদ্যায় বাহ্যিক ক্রিয়াকলাপ নিয়ে আলোচনা করে। নীতিবিদ্যার আলোচনাটা বাহ্যিক ক্রিয়াকলাপ, বাহ্যিক আচরণ। এই আচরণগুলো আমরা নীতিবিদ্যার সংজ্ঞা থেকেই জেনেছি যে নীতিবিদ্যা শুধুমাত্র মানুষের ঐচ্ছিক আচরণ নিয়ে আলোচনা করে। এখন এই মানুষ যেসব আচরণগুলো করে সেই আচরণগুলো কিন্তু দৃশ্যমান, এইগুলো মানে বাহ্যিকভাবে প্রকাশ্যমান, যেটি সবাই আমাদের সমাজে বসবাস করতে হলে একজন ব্যক্তি যখনই কোনো ধরনের আচরণ করে থাকে তখন সেই আচরণগুলো কিন্তু দৃশ্যমান। একজন ব্যক্তি কি করতে পারে, সহজেই অন্য ব্যক্তির আচরণগুলো পর্যবেক্ষণ করতে পারে এবং সেই আচরণ গুলোর ভালো মন্দ, ন্যায়ত্ব, অন্যায়ত্ব, এগুলো নৈতিক আদর্শের ভিত্তিতে বিচার বিশ্লেষণ করতে পারে। কিন্তু যুক্তিবিদ্যার ক্ষেত্রে, যুক্তিবিদ্যা মানুষ যখন কোনো যুক্তি বা নিয়ে আলোচনা করে বা কোনো যুক্তি নিয়ে চিন্তা ভাবনা করে, এই যুক্তি বা চিন্তার প্রক্রিয়াটা কিন্তু অনুমান বা যুক্তি নিয়ে যেহেতু যুক্তিবিদ্যা আলোচনা করে, তাহলে অনুমান এবং যুক্তি যখন কোনো বিষয় নিয়ে আলোচনা করবে তখন এই অনুমান বা যুক্তি বিষয়টা কিন্তু মানুষের চিন্তার সাথে সম্পর্কযুক্ত। আর চিন্তাটা কি, মানুষের অভ্যন্তরে, মানে মানুষের মনের অভ্যন্তরে ঘটে। তাহলে এই মানুষ কি চিন্তা ভাবনা করছে, তার চিন্তার প্রক্রিয়া, এগুলো কিন্তু দৃশ্যমান নয়, এগুলো অভ্যন্তরীণ একটা প্রক্রিয়া। তাহলে যুক্তিবিদ্যা আলোচনা বা যুক্তিবিদ্যার যে যুক্তি প্রক্রিয়া, এগুলো অনেকটা অভ্যন্তরীণ প্রক্রিয়া, চিন্তন প্রক্রিয়াটা, আর নীতিবিদ্যার প্রক্রিয়াটা হচ্ছে বাহ্যিক। আবার এখন এদের যদি আমরা আলোচনার পরিসর বা আলোচনার বিষয়বস্তু হিসেবে নীতিবিদ্যা এবং যুক্তিবিদ্যার এই দুটির পরিসর আমরা দেখতে, মানে নীতিবিদ্যা এবং যুক্তিবিদ্যার আলোচনার পরিসর সম্পর্কে যদি আমরা কি করতে চাই, বিশ্লেষণ করি, তাহলে আমরা দেখতে পাই যে নীতিবিদ্যার আলোচনার পরিসর বেশ ব্যাপক। নীতিবিদ্যার আলোচনার পরিসর বেশ ব্যাপক, অনেক ব্যাপক। কারণ সমগ্র মানে মানুষের আচরণ এইসব নিয়ে যখন আলোচনা করে তখন কিন্তু তার আলোচনার পরিসরটা অনেক ব্যাপক হয়। আর কেননা এইসব মানুষের অফুরন্ত মানুষকে একটা মানুষ ব্যক্তি হিসেবে নানা ধরনের আচরণ করে থাকে ব্যক্তি। আর এই আচরণগুলো এবং এইসব আচরণের মধ্যে যেগুলো তোমার এগুলোর নৈতিক আদর্শের ভিত্তিতে কি করা হয়, এদের ঔচিত্য, অনুচিত্য, ভালোত্ব, মন্দত্ব নিরূপণ করা হয়। তাহলে নীতিবিদ্যার আলোচনার পরিসর কিন্তু বেশ ব্যাপক। অন্যদিকে যুক্তিবিদ্যার আলোচনার পরিসর অনেক সংকীর্ণ, কারণ যুক্তিবিদ্যা কিছু নিয়ম কানুন, নীতিমালা, এগুলো নিয়েই আলোচনা করে থাকে। সেজন্য যুক্তিবিদ্যার আলোচনার পরিসর সীমাবদ্ধ। নীতিবিদ্যা মানব আচরণের ভালোত্ব মন্দত্ব নিয়ে আলোচনা করে থাকে, আর যুক্তিবিদ্যা আলোচনা করে থাকে হচ্ছে চিন্তার সত্যতা। যুক্তিবিদ্যাকে বলা হয়েছে চিন্তার বিজ্ঞান। যুক্তিবিদ্যা চিন্তা নিয়ে আলোচনা করে থাকে। যুক্তিবিদ্যার প্রধান বিষয় হচ্ছে চিন্তা,
আর এই চিন্তার বিষয় হিসেবে সে কি করে, মানুষ অনুমানের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের যুক্তি প্রদান করে থাকে। আর এই যুক্তিগুলোর কি করে থাকে যুক্তিবিদ্যা, এই যুক্তিগুলোর বৈধতা অবৈধতা চিহ্নিত করে, অবৈধ যুক্তি থেকে বৈধ যুক্তিকে আলাদা করে, এবং কিভাবে কোন প্রক্রিয়ায় অবৈধ যুক্তি থেকে বৈধ যুক্তিকে আলাদা করা সম্ভব হবে সে সম্পর্কেও সুস্পষ্ট দিক নির্দেশনা আমরা পেয়ে থাকি যুক্তিবিদ্যা। বিভিন্ন যে নিয়ম কানুন নীতিমালা আছে, স্বতঃসিদ্ধ যেসব প্রমাণ আছে, যেগুলো আমরা আগের বেশ কয়েকটি ক্লাসে আলোচনা করেছি, প্রকৃতির নিয়মানুবর্তিতার নীতি, অভেদ নিয়ম, তারপরে পর্যাপ্ত হেতু নিয়ম, কার্যকরণ তত্ত্ব, এইসব মৌলিক নিয়মগুলো বা নীতিমালার সাহায্যে যুক্তিবিদ্যা চিন্তার ক্ষেত্রে স্পষ্টতা এবং চিন্তার মাধ্যমে যেসব সিদ্ধান্ত নেওয়া হবে, যুক্তি থেকে যেসব সিদ্ধান্ত আসবে, সেই সব সিদ্ধান্তগুলোর যৌক্তিকতা নিরূপণ করে সহজেই অবৈধ যুক্তি থেকে বৈধ যুক্তি, অবৈধ চিন্তা থেকে বৈধ চিন্তা এবং অসত্য থেকে সত্যকে আলাদা করতে পারে যুক্তিবিদ্যা। কিভাবে? এই সব নিয়ম কানুন নীতিমালার সাহায্যে। তাহলে যুক্তিবিদ্যা কিন্তু চিন্তার সত্যতা নিয়ে আলোচনা করে। আর যুক্তিবিদ্যা মানুষের আচরণের ভালোত্ব মন্দত্ব অবৈধ ভালোত্ব মন্দত্ব ঔচিত্য অনুচিত্য ন্যায় অন্যায় এগুলো নিয়ে আলোচনা করে থাকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি নীতিবিদ্যা এবং যুক্তিবিদ্যা এদের মধ্যে এরা দুটো মানে দুইজন আদর্শনিষ্ঠ বিদ্যা হিসেবে এদের মধ্যে মিল থাকলেও যুক্তিবিদ্যা এবং নীতিবিদ্যা উভয় মূল্য নিয়ে আলোচনা করে। এই দুটি শাখা হচ্ছে দর্শনের মূল্যবিদ্যার শাখা। তো এখানে নীতিবিদ্যা এবং যুক্তিবিদ্যার মধ্যে বেশ কিছু যেমন মিল রয়েছে, ঠিক তেমনি ভাবে আমরা আমরা এখন যে আলোচনা করলাম, এই আলোচনার মূল যে পার্থক্যগুলো মানে বেশ কিছু পার্থক্য রয়েছে। এই পার্থক্যগুলোর মধ্যে যে পার্থক্যগুলো খুব বেশি স্পষ্ট এবং খুব বেশি আমাদের চোখের সামনে স্পষ্ট হয়, সেই পার্থক্যগুলো নিয়ে আমি এখানে তোমাদের দেখানোর চেষ্টা করেছি। যুক্তিবিদ্যা নীতিবিদ্যা, যুক্তিবিদ্যা এবং নীতিবিদ্যা মধ্যে সুস্পষ্ট যেমন বেশ কিছু তোমার মিল রয়েছে, ঠিক তেমনি এদের মধ্যে বেশ কিছু অমিলও রয়েছে। নীতিবিদ্যা মানব আচরণের ভালোত্ব মন্দত্বের সাথে সম্পর্কযুক্ত, আর যুক্তিবিদ্যা চিন্তার সত্যতার সাথে সম্পর্কযুক্ত। নীতিবিদ্যা এবং যুক্তিবিদ্যা এদের মধ্যে বেশ কিছু যে পার্থক্য, এই পার্থক্যগুলো আমাদের এছাড়াও আরো বেশ কিছু পার্থক্য রয়েছে। যেমন নীতিবিদ্যার ক্ষেত্রে বিভিন্ন কোনো একটা মতামত যখন প্রকাশ করা হয়, কোনো একজন নীতিবিদ বা দার্শনিক কোনো একটা মত প্রদান করলেন কোনো একটা বিষয় সম্পর্কে মানব আচরণে, আবার অন্য আরেকজন দার্শনিক কিন্তু তাদের আরেকটি মতবাদ বা অন্য একটি সিদ্ধান্ত প্রদান করলেন। যেমন দেখা যাচ্ছে গর্ভপাত বিষয়ে একদল হয়তো বলবে যে গর্ভপাত যৌক্তিক, আবার আরেক দল বলছে গর্ভপাত অযৌক্তিক, এটা করা নীতিসম্মত না, অনৈতিক, নীতি বহির্ভূত। আবার দেখা যাচ্ছে ইচ্ছা মৃত্যু, অনেক মানুষ হয়তো বেঁচে থাকা তার জন্য শারীরিক এবং মানসিকভাবে কষ্টসাধ্য হচ্ছে, তারা কেউ মৃত্যুর স্বাদ গ্রহণ করতে চাচ্ছে, তারা চাইছে যে তারা এই পৃথিবীতে বেঁচে থাকাটা তাদের কাছে দুর্বিষহ হয়ে পড়েছে। দেখা যাচ্ছে একজন ক্যান্সারের পেশেন্ট বা একজন মোটর দুর্ঘটনায় আহত হয়ে প্রচন্ড রকমের অসুস্থ, যে তার পক্ষে আর সেরে ওঠা সম্ভব না এবং প্রতিনিয়ত তাকে অত্যন্ত যন্ত্রণার মধ্যে অত্যন্ত কষ্টের মধ্যে যেতে হয়। এখন এই প্রেক্ষিতে একদল বলবে যে না, নীতিবিদরা যে সে যদি ইচ্ছা মৃত্যু চায় তাহলে তার ইচ্ছা মৃত্যু দেওয়া যেতে পারে। আবার আরেক দল বলবে যে না, মানুষ হচ্ছে অনেক তার জীবন এইভাবে তাকে মেরে ফেলাটা বা সে ইচ্ছা মৃত্যু দেওয়াটা ঠিক হবে না, কারণ মানুষের প্রত্যেকটি জীবনের একটা মূল্য রয়েছে এবং তারা বিভিন্ন ধরনের যুক্তি প্রদান করার চেষ্টা করতে পারে। তাহলে দেখো যে একই বিষয় সম্পর্কে নীতিবিদদের মধ্যে কি হতে পারে, পারস্পরিকভাবে মতবাদের মতদ্বৈততা চলে আসতে পারে। একদল হয়তো নীতিবিদ একটা মতবাদকে একটা সিদ্ধান্তকে সমর্থন করছেন, আবার
ঠিকই ওই সিদ্ধান্তটির বিরোধিতা করে আরেক দল কি করছে, তাদের মতবাদ প্রদান করছে এবং তাদের যুক্তি প্রদান করছেন। কিন্তু এটির ঠিক ব্যতিক্রম আমরা যুক্তিবিদ্যার ক্ষেত্রে খেয়াল করি। যুক্তিবিদ্যার ক্ষেত্রে যে কোনো বিষয় সম্পর্কে যে সিদ্ধান্তটি নেওয়া হবে, ওই সিদ্ধান্তটি কিন্তু সবসময় কি হবে, অখণ্ড হবে, সার্বিক হবে, সার্বজনীন হবে। এই সিদ্ধান্তটি স্থান কাল পাত্রভেদে চেঞ্জ হবে না, ব্যক্তিভেদে চেঞ্জ হবে না। এই যুক্তিবিদ্যায় যেসব নিয়মগুলো রয়েছে, প্রাকৃতিক নিয়ম অনুবর্তিতার নীতি, কার্যকরণ তত্ত্ব, অভেদ নিয়ম, এইসব নিয়মগুলো এগুলো হচ্ছে মৌলিক নিয়ম হিসেবে, এগুলো শত প্রমাণিত, এদেরকে আলাদা করে প্রমাণের প্রয়োজন হয় না। এবং এই নিয়ম কানুন বা এই সিদ্ধান্ত থেকে যেসব সিদ্ধান্তগুলো গ্রহণ করা হয়, অবৈধ যুক্তি থেকে বৈধ যুক্তিকে, এগুলো কিন্তু সব যুক্তিবিদদের কাছেই সমানভাবে গ্রহণযোগ্য হবে। তাহলে মতবাদের ক্ষেত্রে যুক্তিবিদ্যা, নীতিবিদ্যায় বিভিন্ন মতবাদ, একটি মতবাদ সম্পর্কে বা একটি যে কোনো নৈতিক সিদ্ধান্ত সম্পর্কে নীতিবিদদের মধ্যে বা স্থান কাল সমাজ পাত্রভেদে নীতিবিদ্যার যে সিদ্ধান্তগুলো এক এক জায়গায় এক এক রকম হতে পারে। যুক্তিবিদ্যার যেসব সিদ্ধান্তগুলো গ্রহণ করা হয় সেগুলো স্থানকাল পাত্রভেদে এদের সিদ্ধান্তের হেরফের হয় না। নীতিবিদ্যার একটি সমাজে, একটি সোসাইটিতে যে কোনো একটা বিষয়, যেমন আমরা আমাদের বাঙালি সমাজে, আমি একটা সহজ সুন্দর উদাহরণ দিয়ে তোমাদের বোঝাতে পারি যে বাঙালি সমাজে দেখা যাচ্ছে হ্যান্ডশেক, করমর্দন করা, যে একজন হ্যান্ডশেক করা যে কোনো একটা ভদ্রতা, মানে সেটা পুরুষে হতে পারে, কিন্তু মহিলাদের ক্ষেত্রে পুরুষরা কখনো হ্যান্ডশেক করাটা অনেক সময় এটা বাঙালির নৈতিক অনেকের ক্ষেত্রে যে এটা সমর্থন করা হয় না। বা দেখা যাচ্ছে বেশ কিছু আমরা যখন দুইজন ব্যক্তি কথা বলবে তখন একটু তাদের মধ্যে দূরত্ব বজায় রেখে কথা বলে। কিন্তু যুক্তিবিদ্যা তোমার আরেক ধরনের দেখা যাচ্ছে ওয়েস্টার্ন বা পাশ্চাত্য সংস্কৃতিতে মহিলাদের সাথে বা এর সাথে যে কোনো সময় তাদের সাথে কি করা যাবে, করমর্দন করা যাবে, বা কিংবা ধরো যখন তারা কথা বলবে অনেক কাছাকাছি কথা বলবে, এমন ধরনের। কিন্তু এই বিষয়গুলো আবার কি হয়, এগুলো আরেকটি কালচারে অন্যরকম হয়ে যায়। আফ্রিকান কালচারে, আফ্রিকান সমাজে, সংস্কৃতিতে যেগুলো নৈতিক বিষয়, সেগুলো আবার বাঙালি সংস্কৃতিতে আলাদা, তাদের সেগুলো অনৈতিক হিসেবে বিবেচিত হতে পারে। তো এই সব নীতিবিদ্যা, নৈতিকতা সম্পর্কিত সিদ্ধান্তগুলো স্থানকাল পরিবেশ ভেদে অনেক সময় পার্থক্য পরিলক্ষিত হয়। কিন্তু যুক্তিবিদ্যার যেসব সিদ্ধান্তগুলো নেওয়া হয়, এই সিদ্ধান্তগুলো সবসময় একই রকম এবং স্থানকাল পাত্রভেদে এগুলো অপরিবর্তিত থাকে, এগুলোর পরিবর্তন হয় না। যুক্তিবিদ্যা ও নীতিবিদ্যার আমরা এতক্ষণ সম্পর্ক নিয়ে আলোচনা করলাম। এই সম্পর্ক নিয়ে আলোচনার প্রেক্ষিতে আমরা যেমন আলোচনা করেছি যুক্তিবিদ্যা কি, নীতিবিদ্যা কি, যুক্তিবিদ্যার সংজ্ঞা প্রদান করেছি, যুক্তিবিদ্যার সংজ্ঞা প্রদান করে আবার নীতিবিদ্যার স্বরূপ বিশ্লেষণ করেছি, নীতিবিদ্যা কোন বিষয় নিয়ে আলোচনা করে। নীতিবিদ্যার সংজ্ঞা বা নীতিবিদ্যার স্বরূপ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করার পর আমরা আলোচনা করেছি যুক্তিবিদ্যা এবং নীতিবিদ্যার মধ্যে যে যুক্তিবিদ্যা এবং নীতিবিদ্যার মধ্যে যে সাদৃশ্য বা মিলগুলো রয়েছে, এই সাদৃশ্য এবং মিলগুলো নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। আমরা আজকের ক্লাসে আলোচনা করেছি যুক্তিবিদ্যা এবং নীতিবিদ্যার পার্থক্য নিয়ে। যুক্তিবিদ্যা এবং নীতিবিদ্যার পার্থক্য নিয়ে আমরা কি করেছি, আলোচনা করেছি। এখন এই পার্থক্য নিয়ে আলোচনা করতে গিয়ে আমরা যখন যুক্তিবিদ্যা এবং নীতিবিদ্যার মিলগুলো নিয়ে আলোচনা যখন করেছিলাম, তখন আমরা খেয়াল করেছিলাম যে উভয়ই দর্শনের শাখা। যুক্তিবিদ্যা যেমন দর্শনের শাখা, নীতিবিদ্যাও ঠিক তেমনি দর্শনের মূল্যবিদ্যার শাখা। উভয়ই আদর্শনিষ্ঠ বিজ্ঞান, উভয়ই তোমার মানুষের চিন্তার সাথে আর একটি মানুষের আচরণের সাথে সম্পর্কযুক্ত, তার মানে ব্যক্তির সাথে সম্পর্কযুক্ত যুক্তিবিদ্যা এবং নীতিবিদ্যা। এখন এদের মধ্যে উভয়ই একটা নৈতিক, যেমন নীতিবিদ্যা একটি নৈতিক আদর্শ বা মাধ্যমে মানুষের আচরণের ন্যায্যতা, অন্যায্যতা, উচিত অনুচিত নিয়ে আলোচনা করে, ঠিক তেমনি ভাবে যুক্তিবিদ্যায় কোনো একটি নিয়ম বা মৌলিক নিয়মাবলীর সাহায্যে কি করা হয়, অবৈধ থেকে বৈধ যুক্তিকে আলাদা করা হয়, অসত্য থেকে সত্যকে আলাদা করা হয়। এখন
আবার যখন আমরা পার্থক্য নিয়ে আলোচনা করলাম তখন এদের আলোচনার পরিধি পরিসরের গত পার্থক্য দেখলাম, যে নীতিবিদ্যার আলোচনার পরিসর সংকীর্ণ, এদের আলোচনার যুক্তিবিদ্যার আলোচনার পরিসর বেশ ব্যাপক। তারপর যুক্তিবিদ্যার যেসব সিদ্ধান্তগুলো গ্রহণ করা হয় এই সিদ্ধান্তগুলো অপেক্ষাকৃত সার্বিক এবং সার্বজনীন হয়, স্থানকাল পাত্রভেদে এইসব সিদ্ধান্তগুলোর মধ্যে ভিন্নতা কম লক্ষ্য করা যায়। আবার নীতিবিদ্যার ক্ষেত্রে আমরা ঠিক দেখি উল্টোটা, নীতিবিদ্যার কোনো একটি মানে বিষয় সম্পর্কে বিভিন্ন নীতিবিদ বিভিন্ন দার্শনিকদের মধ্যে মতদ্বৈত লক্ষ্য করা যায়। একদল দার্শনিক একটি বিষয় সম্পর্কে একটি সিদ্ধান্ত দিলেন, অন্য আরেকটি দল অন্য আরেকটি সিদ্ধান্ত প্রদান করলো। এমন ধরনের পার্থক্য আমরা কিন্তু খেয়াল করি কোথায়? নীতিবিদ্যার ক্ষেত্রে। কিন্তু যুক্তিবিদ্যার ক্ষেত্রে এগুলো হয় না। যুক্তিবিদ্যায় সবসময় কি হয়? যুক্তিবিদ্যায় সবসময় আমরা যে বিষয়টি দেখি যে যুক্তিবিদ্যার সিদ্ধান্তগুলো সবসময় ইউনিভার্সাল ট্রুথ, সার্বিক হয়ে থাকে। সিদ্ধান্তগুলো স্থানকাল পাত্রভেদে পরিবর্তন হয় না। এখন আমরা এদের পার্থক্যগুলো তো জানলাম, এদের মিলগুলোও জেনেছি। এখন আমরা দেখি যুক্তিবিদ্যা এবং নীতিবিদ্যা আসলে কিভাবে এরা পরস্পরের মধ্যে কি আদৌ ওদের মধ্যে কোনো নির্ভরশীলতা আছে কিনা, বা এরা একে অন্যের সাথে তাদের সম্পর্কটা কেমন। দেখো তোমরা খেয়াল করো যে নীতিবিদ্যার মূল আদর্শ হচ্ছে মূল আদর্শ হচ্ছে মানব আচরণের মূল্য নির্ধারণ। কোনো একটা নৈতিক আদর্শের মানদণ্ডের ভিত্তিতে কি করা হয়ে থাকে? মানুষের আচরণের ভালোত্ব, মন্দত্ব, ন্যায়ত্ব, অন্যায়ত্ব নিয়ে আলোচনা করে। এখন তোমরা একটা বিষয় খেয়াল করো, যখন একটা নৈতিক আদর্শের বা কোনো একটা মানদণ্ড যখন আমি তৈরি করতে যাব, তখন সেই নৈতিক মানদণ্ডটা যাতে যৌক্তিক হয়, সঠিক হয়, সেজন্য কিন্তু যুক্তিবিদ্যার প্রয়োজন আছে। যুক্তিবিদ্যার প্রয়োজন কিন্তু এখানে আমি যে নৈতিক আদর্শটা বা পেরিমিটার, যে মাপকাঠিটা, মানদণ্ডটা যদি আমি যে নিরূপণ করছি, আমার এই মানদণ্ডটা বা এই আদর্শটা ঠিক কতখানি সঠিক, কতখানি যৌক্তিক, সেটা কিন্তু নির্ধারণ আমরা যুক্তিবিদ্যার সাহায্যে খুব অনায়াসে আমরা করতে পারি। যুক্তিবিদ্যার যৌক্তিক চিন্তা, নিয়মাবলী, নীতিমালাগুলোর অ্যাপ্লাইয়ের মাধ্যমে, প্রয়োগের মাধ্যমে আমরা নীতিবিদ্যার নৈতিক আদর্শগুলোকে যদি আমরা কি করতে পারি, নৈতিক আদর্শের ভিত্তি বা মানদণ্ডটি প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে আমাদের নীতিবিদ্যা যেসব নিয়ম কানুন বা নিয়মাবলীগুলো আছে বা নৈতিক আদর্শগুলোর ভিত্তি হবে সুদৃঢ় এবং মজবুত। সেজন্য নৈতিক আদর্শ, নৈতিক নিয়ম বা এই নৈতিক আদর্শ এবং নিয়ম মানদণ্ডগুলো সঠিকভাবে কি করার জন্য, সঠিকভাবে নিরূপণ করার জন্য যুক্তিবিদ্যার প্রয়োজন আছে। কারণ এখানেই যুক্তিবিদ্যা এবং নীতিবিদ্যার কিন্তু বেশ সুনিবিড় সম্পর্ক আমরা দেখতে পাচ্ছি, যে যুক্তিবিদ্যার সাহায্যে নীতিবিদ্যা কি করতে পারবে? নীতিবিদ্যা সহজেই নিজে একটা স্বয়ংসম্পূর্ণ, নিজে সঠিক এবং যৌক্তিক হতে পারবে। আবার দেখো, মানুষের আচরণে, মানুষের জীবনধারার জন্য তিনটি মৌলিক আদর্শ, মানব আচরণের জন্য তিনটি মৌলিক আদর্শ রয়েছে। একটা হচ্ছে সত্য, সুন্দর, মঙ্গল, ট্রুথফুলনেস, গুডনেস, তারপর হচ্ছে মঙ্গল। এখন সত্য, ট্রুথ, বিউটি অ্যান্ড গুডনেস, এখানে সত্য, সুন্দর এবং মঙ্গল, এই সত্য, সুন্দর, মঙ্গলের পথে মানুষের জীবনকে পরিচালিত করার জন্য কি দরকার? সত্য। যুক্তিবিদ্যা সবসময় কি, যুক্তিবিদ্যার মূল কাজ হচ্ছে সত্যকে অন্বেষণ করা, সত্যকে আলাদা করা, সত্যকে চিহ্নিত করা। এই কাজটি কিন্তু যুক্তিবিদ্যা করে থাকে। আর সুন্দর এবং মঙ্গলের পথ বা উপায়, কিভাবে কোন আচরণের মাধ্যমে আমাদের সমাজে কি হবে, সুন্দর হবে, মঙ্গল হবে, সমাজের জন্য মঙ্গলকর হবে, মঙ্গলজনক কোন আচরণ, মানুষের আচরণগুলোর মধ্যে কোনগুলো মানুষ সমাজের জন্য কল্যাণকর, ব্যক্তির জন্য কোন কল্যাণকর, মঙ্গলজনক, সুন্দর সমাজ প্রতিষ্ঠিত হবে, এইগুলোর শিক্ষা কিন্তু আমরা নীতিবিদ্যা থেকে পেয়ে থাকি। তাহলে মানুষ যদি তার এই জীবনের অন্যতম তিনটি মৌলিক আদর্শ সত্য, সুন্দর, মঙ্গলের পথে পরিচালিত হতে চায়, সেখানে নীতিবিদ্যার যেমন গুরুত্ব রয়েছে, ভূমিকা রয়েছে, ঠিক একইভাবে যুক্তিবিদ্যারও কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ ভূমিকা রয়েছে। সেজন্যে নীতিবিদ্যা এবং যুক্তিবিদ্যা এদের সম্পর্কটা কিন্তু আমরা বলতেই পারি যে এরা পরস্পর নির্ভরশীল। একটিকে ছাড়া আরেকটি কিন্তু সম্পূর্ণ নয়। যেমন ধরো, সত্য ছাড়া সুন্দর এবং মঙ্গল
প্রতিষ্ঠা করা যেমন সম্ভব না, ঠিক তেমনিভাবে সুন্দর এবং মঙ্গল প্রতিষ্ঠা করার জন্য সত্যরও প্রয়োজন আছে। সেই জন্যে আমরা সামগ্রিক আমাদের আলোচনার এই যে গত ক্লাস এবং আজকের ক্লাসের আলোচনার যে আমরা এই সিদ্ধান্তটি আমরা নিতে পারি যে যুক্তিবিদ্যা এবং নীতিবিদ্যা উভয়ই কি দর্শন অন্যতম একটা প্রাচীন বিষয় হচ্ছে দর্শন। সেই প্রাচীন কালে খ্রিস্টের জন্মেরও কয়েক বছর, হাজার বছর পূর্ব থেকে, কয়েকশো বছর পূর্ব থেকে যেখানে দর্শনের আলোচনা হয়েছে, সেখানে মূল্যবিদ্যা, দর্শনের মূল্যবিদ্যার একটি শাখা, দর্শনের একটি শাখা মূল্যবিদ্যা। এই মূল্যবিদ্যায় যুক্তিবিদ্যা এবং নীতিবিদ্যা নিয়ে আলোচনা করা হয়ে থাকে। সেহেতু এদের আদর্শনিষ্ঠ বিদ্যা হিসেবে একটি এবং অন্যটির সাথে বেশ ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত এবং এরা একে অন্যের উপর নির্ভরশীল। সুতরাং আমরা এই সিদ্ধান্ত আসতে পারি যে যুক্তিবিদ্যা এবং নীতিবিদ্যার মধ্যে কি রয়েছে, নিবিড় সম্পর্ক রয়েছে। এই সম্পর্কটা আমরা কি করতে পারি না, অস্বীকার করতে পারি না। তো তোমরা প্রিয় শিক্ষার্থী, তোমাদের প্রতি আমার নির্দেশনা, তোমরা সবাই এই করোনাকালীন সময়ে, যেহেতু এখন ক্লাসগুলো শ্রেণীকক্ষে হচ্ছে না কিন্তু ক্লাসগুলো যে অনলাইনে হচ্ছে, তো তোমরা সবাই একটু কষ্ট করে হলেও অনলাইনে ক্লাসগুলো নিয়মিত করবে। MM কলেজ সবসময় শিক্ষার্থী বান্ধব একটি কলেজ। এখানে শিক্ষকরা তোমাদের জন্যে সবসময় তাদের প্রচেষ্টা রয়েছে যাতে তোমরা অনেক ভালো কিছু করতে পারো, ভালো জীবন অনেক বড় হতে পারো, ভালো ফলাফল করতে পারো। সেজন্য আমরা সবসময় চেষ্টা করছি যে শ্রেণীকক্ষের, যদিও আমাদের শ্রেণীকক্ষে ক্লাস যে সরাসরি ক্লাস না হলেও আমরা যে ইনডিরেক্টলি অনলাইনের মাধ্যমে আমরা প্রত্যেকটা ক্লাস নিচ্ছি নিয়মিতভাবে রুটিন অনুসারে। তোমরা প্রতিদিন এই ক্লাসগুলো নিয়মিত বাসায় দেখবে। ক্লাসগুলো দেখার পরে পাশাপাশি বই নিয়েও সেই যে বিষয়গুলো নিয়ে শিক্ষকরা আলোচনা করছে সেই বিষয়গুলো নিয়ে বাসায়ও পড়ালেখা করবে, যাতে তোমাদের পড়ালেখায় কোনো এই ব্যাঘাত না ঘটে। তোমরা নিয়মিত পড়ালেখায় মনোযোগী হবে, এই মনোযোগটা ধরে রাখবে। তাহলে যে কোনো মুহূর্তে যদি ক্লাস, পরীক্ষা বা যে কোনো কিছু হয়, তাহলে তোমরা সহজেই কি করতে পারবে, সেগুলো খুব ভালোভাবে পরীক্ষা দিতে পারবে। তো তোমরা নিয়মিত পড়ালেখা করবে আর নিয়মিত ক্লাস করবে। আর পাশাপাশি তোমরা প্রতিনিয়ত তোমাদের এই যে ক্লাসগুলো হচ্ছে নিয়মিত, সেই ক্লাসগুলো করলে তোমরা অবশ্যই কি হতে পারবে, তোমরা সফল হতে পারবে, ভালো ফলাফল করতে পারবে। তোমাদের জন্য আমার পক্ষ থেকে থাকছে অফুরন্ত শুভেচ্ছা ও শুভকামনা। তোমরা সবাই সুস্থ থাকো, নিরাপদে থাকো, এই কামনা করে আমি আমার আজকের ক্লাসটি শেষ করছি। ধন্যবাদ সবাইকে।